আসসালামু আলাইকুম সকলকে। ম্যাট পারফরম্যান্স এইচএসসি প্লাস প্রি মেডিকেল ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাইদ মোহাম্মদ রেজন, তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। পড়াশোনা করতেছি ফরিদপুর মেডিকেল কলেজে থার্ড ইয়ারে। তো আজকে হচ্ছে আমাদের জিনতত্ত্ব এবং বিবর্তনের একটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার এবং হচ্ছে ব্লাড গ্রুপিং। এই টপিকটা হচ্ছে আজকে আমরা ক্লাসের মধ্যে শিখবো। আর আমাদের এখানে প্রতিটা ক্লাস, সবগুলা ক্লাস হচ্ছে একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগে সবকিছুই আমরা হচ্ছে ক্লাসে কভার করার চেষ্টা করি। সো আমি ক্লাস শুরু করার আগে এইচএসসি 25 ব্যাচ স্টুডেন্টের জন্য কিছু কথা বলতে চাই। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের তো দেখতে দেখতে অলমোস্ট ফার্স্ট ইয়ার শেষ হয়ে আসতেছে। তোমরা পড়াশোনা কে কতটুকু করছে আমি জানি না। তোমরা হচ্ছে এই ভাইয়া কি করছে, ওই ভাইয়া কি করছে, সিলেবাস শেষ হয়েছে কিনা, এরকম হাজারো মিম ইত্যাদি সবকিছু শেয়ার করতে করতে তোমাদের কিন্তু অলমোস্ট ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেছে। সো যারা এখনো পড়াশোনা করো নাই বা যারা এখনো পড়াশোনায় ভাবতেছো যে পড়বো, আস্তে ধীরে পড়বো, সময় কিন্তু বেশি নাই। কারণ আজকে দেখা যাচ্ছে যে তোমরা কিছুদিন পর ফার্স্ট ইয়ার বা তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তারপর দেখা যাবে দেখতে দেখতে তোমাদেরও কিন্তু এইচএসসি 24 ব্যাচের মতো একদিন এইচএসসি রুটিন দিয়ে দিবে। এন্ড তখন যাতে এরকম না বলো যে ভাই আমার তো এখনো পড়া শেষ হয় না, আমি এখন কি করবো, আমার তো এখনো সিলেবাস পুরোটাই বাকি, বা আমার তো এখন অনেক কিছুই বাকি, এত গ্যাপ কিভাবে ফিল আপ করবো। সো এরকম যাতে অবস্থা না পড়তে হয়, কারণ অলরেডি এইচএসসি 24 ব্যাচের অনেকেরই কিন্তু এরকম অবস্থায় আছে। ওদের রুটিন দিয়ে দিছে, এখনো ওরা ওরা ওদের পড়া শেষ করতে পারে না, এখনো ওদের প্রচুর ল্যাকিংস আছে, প্রচুর গ্যাপ আছে পড়াশোনাতে। সো যারা 25 ব্যাচ স্টুডেন্টরা আছো, তোমাদের যাতে এরকম গ্যাপ না হয়, তোমাদের যাতে এই সিচুয়েশনে না পড়তে হয়, এজন্য এখন থেকে আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও। যারা একদমই পড়াশোনা করো নাই, তারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করো, একটা রুটিন করো। তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে, কোন কোন জিনিসগুলো বাকি আছে সেগুলো শেষ করো। আমি বলতেছি না যে তোমাকে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টায় পড়তে হবে, এরকম কিছু না। তুমি হচ্ছে আজকে 2 ঘন্টা পড়ো, পরের দিন 3 ঘন্টা পড়ো, তারপরের দিন 4 ঘন্টা পড়ো। এভাবে হচ্ছে একটা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। কিন্তু এই কনসিস্টেন্সিটা যদি মেনটেন করতে না পারো, যদি এখন থেকে না পড়ো, আল্লাহ না করুক, 2025 সালে কিন্তু তোমার জন্য খুবই খুবই খারাপ একটা সময় ওয়েট করতেছে, যদি তোমরা এখন থেকে পড়াশোনা না করো। সো যারা 25 ব্যাচ স্টুডেন্টরা আছো, সবাই একটু সিরিয়াস হয়ে যাও। এতদিন যা করছো করছো, এই সময়টা কিন্তু লাইফে আর কখনো আসবে না, এই মোমেন্টটা কিন্তু লাইফে আর কখনো আসবে না। সো পড়াশোনা করো, কারণ পড়াশোনা ছাড়া এই দেশে ওরকম একটা গতি নেই। তুমি যদি একটা ভালো কিছু করতে চাও, লাইফে যদি কিছু করতে চাও, পড়াশোনা হচ্ছে আহ ওয়ান অফ দা ওয়ে যেটার মাধ্যমে তুমি একটা ভালো কিছু করতে পারো। সো হ্যাঁ, যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, পড়াশোনা শুরু করে দাও। আমাদের ম্যাথ পারফরমেন্স পেজ থেকে হচ্ছে আমরা রেগুলারলি তোমাদেরকে ক্লাস দিব। এইচএসসি 25 ব্যাচারা তাদের জন্য বলতেছি, রেগুলারলি আমাদের হচ্ছে বিভিন্ন ক্লাস আপলোড হবে প্রতি সাবজেক্টের উপরেই। সো সেই ক্লাসগুলো করো, বা ইউটিউবে আমাদের হচ্ছে প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট দেখতে পারো। এছাড়াও আহ যেখানে যায় যারা বিভিন্ন কোর্সে আসো বা যেখানে আসো না কেন, জাস্ট পড়াশোনাটা শুরু করে দাও। অনেক হয়েছে হেলাফেলা, আর না, এখন পড়াশোনা করো। সো চলো আমরা ক্লাস স্টার্ট করি। লিঙ্গ নির্ধারণ নীতি, বা যেটাকে বলা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। আচ্ছা, সো লিঙ্গ জিনিসটা তো আমরা সবাই জানি। লিঙ্গ নির্ধারণ নীতিটা হচ্ছে তোমার একটা ক্রোমোজোম আছে, এটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা লিঙ্গটা নির্ধারণ করে থাকি। তার আগে আমি যদি একটু পিছনে আসি, যে আমাদের মানব দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে। আমাদের মানব দেহে টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে। কত জোড়া? টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে আমাদের মানব দেহে। এখন এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে প্রথম যে 22 জোড়া, তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের অটোজোম, তাদেরকে বলা হয় হচ্ছে অটোজোম। এখন অটোজোম কি? অটোজোম হচ্ছে সেই সকল ক্রোমোজোম যারা হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি বা হচ্ছে দেহের বিকাশ বা বিভিন্ন কাজে হচ্ছে যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় হচ্ছে অটোজোম। এবং এই 22 জোড়া ক্রোমোজোম বা যেটাকে বলা হয় অটোজোম, এই অটোজোম কিন্তু তোমার হচ্ছে পুরুষ এবং স্ত্রী সকলের ক্ষেত্রেই সেম। সকলের ক্ষেত্রেই এদের কার্যাবলী বা সবকিছু হচ্ছে সেম। সো 23 নাম্বার যে ক্রোমোজোম বা হচ্ছে 23 নাম্বার জোড়া যে ক্রোমোজোমটা, সেটাকে হচ্ছে তোমার মেইন ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করে। সো কি আমরা সেই 23 নাম্বার যে ক্রোমোজোম, সেটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেটাকে কি বলা হয়? সেই 23তম জোড়ার যে ক্রোমোজোম, তাদেরকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং এই সেক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করা হয়। সো চলো আমরা একটু সামনে আগাই। যে সেক্স ক্রোমোজোম, হ্যাঁ,
এখন এই সেক্স ক্রোমোজোম যেটা সেটা পুরুষের দেহে কেমন আর স্ত্রীর দেহে কেমন। সো পুরুষের দেহে যে সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে XY এবং নারী দেহে যেটা সেটা কি সেটা হচ্ছে আমাদের XX। সো আমরা জানি XY যেটা সেটা হচ্ছে আমাদের হেটারো, সেটা কি আমাদের সেটা অবভিয়াসলি হচ্ছে আমাদের হেটারো গ্যামেট। আর আমরা যেই নারী দেহে যে ক্রোমোজোমটা পাইছি সেটা কি সেটা হচ্ছে আমাদের হোমো। কারণ কি, কারণ এই যে এখানে দেখো একটা X আর একটা Y, দুইটা ভিন্ন ভিন্ন জিন, যার কারণে এটাকে আমরা কি বলবো, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে হেটারো গ্যামেট। আর এই যে এখানে দুইটাই হচ্ছে আমাদের এক্স, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে হোমোগ্যামেট। সো এই যেই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে আমরা যে লিঙ্গ নির্ধারণ করব, এটার হচ্ছে আবার দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, দুইটা পদ্ধতির মাধ্যমে তুমি হচ্ছে এই লিঙ্গ নির্ধারণ করতে পারো। সো একটা হচ্ছে আমাদের এক্স এক্স বা এক্স ওয়াই পদ্ধতি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা মানুষ, তারপর হচ্ছে ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, গাজা, তেলকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করতে পারি। আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় হচ্ছে তোমাকে এক্স এক্স এবং এক্স ও পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পদ্ধতি পেলাম লিঙ্গ নির্ধারণের জন্য? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে আমাদের এক্স এক্স এবং হচ্ছে এক্স ওয়াই পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের এক্স এক্স এবং হচ্ছে এক্স জিরো পদ্ধতি। সো আমাদের এক্স এক্স এবং এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন যে মেথড, যেটার মাধ্যমে হচ্ছে মানুষ, তারপর হচ্ছে ড্রসোফিলা সহ কি বিভিন্ন ধরনের পতঙ্গ, এছাড়া হচ্ছে গাজা এবং তেলকুচা বিভিন্ন উদ্ভিদের কি করা হয়, লিঙ্গ নির্ধারণ করা হয়। সো অ্যাডমিশনের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতিতে কাদের কাদের হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা হয়, এই যে মানুষ, ড্রসোফিলা, গাজা এবং তেলকুচা। সেম অ্যাজ আমাদের হচ্ছে এক্স এক্স এবং এক্স ও পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে কাদের কাদের লিঙ্গ নির্ধারণ করা হয়। এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি লিখবো, একটা হচ্ছে ফড়িং আর একটা হচ্ছে ছারপোকা। এগুলো ছাড়াও হচ্ছে আমাদের ডিওস্কোরিয়া নামক যেই শ্রেণীর উদ্ভিদটা, সেই শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করা হয় হচ্ছে আমাদের এক্স এক্স এবং এক্স ও পদ্ধতিতে। সো এটার আচ্ছা, এখন আরেকটা কথা, এখন আহ এইখানে এই যে আমাদের এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতি, হ্যাঁ, সো এখানে কোনটা পুরুষ এবং কোনটা হচ্ছে নারী? আমরা যদি দেখি এক্স এক্স হচ্ছে নারী এবং এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে এখানে পুরুষ। এবং আমরা পরের পদ্ধতিটা যদি আসি যে এক্স এক্স এবং এক্স ও পদ্ধতি, এখানে কোনটা পুরুষ কোনটা নারী? সো এখানেও হচ্ছে আমার এক্স এক্স যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্ত্রী বা হচ্ছে নারী। আর এক্স ও যেটা সেটা হচ্ছে আমার কি, পুরুষ। মনে রাখবো পুরুষ সবসময় হচ্ছে হেটারোগ্যামেট হয় আর নারীটা সবসময় কি হয়, হোমোগ্যামেট হয়। মানে নারীর ক্ষেত্রে তুমি সবসময় এক্স এক্স ক্রোমোজোমই পাবা, আর পুরুষের ক্ষেত্রে তুমি আইদার হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম পাবা অথবা হচ্ছে এক্স ও ক্রোমোজোম পাবা। তাহলে আমি যদি বলি যে এক্স এক্স এবং এক্স ওয়াই ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে টোটাল 4টা জিন আছে, তো এই 4টা জিনের মধ্যে কোন জিনটা তোমার হচ্ছে সেক্স ডিটারমিনিং জিন? সো এটা যদি বলা হয় তাহলে ওয়াই যেই জিনটা সেটাকে আমরা বলবো হচ্ছে সেক্স ডিটারমিনিং জিন বলবো। ঠিক আছে, সো এখানে এই জাস্ট বেশি কিছু পড়া লাগে না। লিঙ্গ নির্ধারণ থেকে হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি এবং দুইটা পদ্ধতির মধ্যে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো জানলেই হয়ে যাবে। তো চলো এরপর হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার জিনিসটা কি? হ্যাঁ, তো এই সেক্স ক্রোমোজোমের কথা আমরা যে বললাম, সেই সেক্স ক্রোমোজোম দিয়ে যেই তোমার বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বলা হচ্ছে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য। এবং এই সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তখন যেই ডিসঅর্ডারটা পাই আমরা বা যে রোগটা পাই সেটাকে আমরা বলবো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সো দেখো, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। সো মানুষের এ পর্যন্ত টোটাল 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। কয়টা পাওয়া গেছে টোটাল? 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। সো মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত, আচ্ছা, এখন সেক্স তোমার সেক্স ক্রোমোজোম তো তোমার দুইটা আছে, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের এক্স আর একটা হচ্ছে ওয়াই, এরকম দুইটা জিন পাওয়া যায়। সো যেটা হচ্ছে আমাদের এক্স জিন নিয়ন্ত্রিত কিছু রোগ আছে, আবার হচ্ছে কিছু আমাদের ওয়াই জিন নিয়ন্ত্রিত রোগ আছে। সো এক্স জিন নিয়ন্ত্রিত রোগই হচ্ছে সবচেয়ে বেশি আমরা পায়ে থাকি, মানে হচ্ছে যত রকমের জেনেটিক ডিসঅর্ডার আছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এক্স জিন নিয়ন্ত্রিত ডিসঅর্ডার। সো দেখো এখানে এক্স জিন নিয়ন্ত্রিত যে রোগগুলো আছে সেটার মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আছে সেটার নাম হচ্ছে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা, বা যেটাকে বলা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। এছাড়াও আছে হচ্ছে আমাদের হিমোফিলিয়া, এছাড়াও আছে হচ্ছে আমাদের ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। এছাড়াও আমাদের ওয়াই জিন নিয়ন্ত্রিত কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের কানের লোম। তাহলে আমরা যদি বলি এক্স জিন নিয়ন্ত্রিত আমাদের রোগগুলো কি কি, সবার প্রথমে আসবে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, বা যেটাকে বলা হচ্ছে
হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, তারপর আসবে হচ্ছে আমাদের হিমোফিলিয়া, এবং থার্ড নাম্বারে আসবে হচ্ছে আমাদের ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। আর ওয়াই চেইন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্যের কথা এখানে বলছে, সেটা হচ্ছে আমাদের কার্নেলুম, এবং এটা দেখো এটা কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18 পরীক্ষায় আসে। সো বুঝতে পারতেছো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা অবশ্যই পড়বো। সো এবার আসো আমাদের লাল সবুজ বর্ণান্ধতা কি, এটা যদি আমরা একটু বলি। সো এই লাল সবুজ বর্ণান্ধতা এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, বা যেটাকে বলা হচ্ছে একটা সেক্স লিঙ্ক রোগ। এখন এই রোগের মাধ্যমে কি হয়, এই রোগের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আমাদের যে লাল এবং সবুজ এই রঙের হচ্ছে আমরা কি করতে পারি না, এই রংটা হচ্ছে আমরা শনাক্তকরণ করতে পারি না। মানে নর্মাল একজন মানুষ সে হচ্ছে লাল সবুজ এই প্রত্যেকটা বর্ণ কি করতে পারে, আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। বাট যেই ব্যক্তিটার এই লাল সবুজ বর্ণান্ধতা আছে, সে এই লাল এবং সবুজ বর্ণটাকে কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। সো এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা। এবং কিসের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার এই লাল সবুজ বর্ণান্ধতা আছে? সো এটার জন্য একটা টেস্ট করা হয় বা একটা পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাটার নাম হচ্ছে আমাদের ইশিহারা কালার টেস্ট। এই পরীক্ষাটার নাম কি? পরীক্ষাটার নাম হচ্ছে আমাদের ইশিহারা কালার টেস্ট। এই ইশিহারা কালার টেস্ট বা হচ্ছে ইশিহারা কালার একটা চার্ট আছে, এই চার্টের মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারো যে তোমার কি লাল সবুজ বর্ণান্ধতা আছে কি নাই। সো এই বর্ণান্ধতা যদি আমরা এখন চিন্তাত্মক ব্যাখ্যা একটু যাই, সো দেখো এখানে হচ্ছে কয়েকটা জিনোটাইপ তোমার ধরে নিছে, যেমন হচ্ছে আমাদের স্বাভাবিক দৃষ্টির পুরুষের জন্য আমাদের যে জিনোটাইপটা সেটা হচ্ছে এক্স, এবং এই সিটা হচ্ছে এখানে বড় হাতের, কারণ এটা হচ্ছে প্রকট, এবং হচ্ছে আমাদের ওয়াই, যেহেতু আমাদের পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম, তেমন নারী ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটাই এক্স ক্রোমোজোম, এবং দুইটা এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে যেহেতু স্বাভাবিক, সো দুইটাই কি হবে, দুইটা হচ্ছে আমাদের বড় হাতের সি। এবার যদি আমি বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে আসি, তখন দেখতে পারতেছি আমাদের সিটা হচ্ছে ছোট হাতের, এবং বর্ণান্ধ মহিলার ক্ষেত্রেও দুইটা এক্স জিনের জন্য দুইটা হচ্ছে আমাদের ছোট হাতের সি। তার মানে কি আমাদের এই এক্স ক্রোমোজোম হচ্ছে ডিফেক্ট আছে, এজন্য আমাদের সিটা হচ্ছে ছোট হাতের দিছি আমরা, এক্স জিনের মধ্যে ডিফেক্ট আছে এজন্য সিটা হচ্ছে আমাদের ছোট হাতের। এবং আরেকটা হচ্ছে বাহক। আচ্ছা এখানে আরেকটা কথা, যে আমাদের যত তোমার জেনেটিক ডিসঅর্ডার আছে, সে সবগুলা জেনেটিক ডিসঅর্ডারে স্ত্রীর হচ্ছে টোটাল তিনটা ভূমিকা আছে। একটা হচ্ছে স্ত্রী স্বাভাবিক হইতে পারে, অথবা সে হচ্ছে বর্ণান্ধ বা হচ্ছে মানে সেই রোগে আক্রান্ত হইতে পারে, অথবা সে হচ্ছে বাহক হইতে পারে। অন্যদিকে আমাদের যদি পুরুষের কথা বলি, পুরুষের জন্য শুধুমাত্র দুইটা অপশন আছে, একটা হচ্ছে হয় সে স্বাভাবিক হবে অথবা সে বর্ণান্ধ হবে। এই জন্য বলা হয় যে আমাদের যে কোনো জেনেটিক ডিসঅর্ডারে ম্যাক্সিমাম কেসে দেখা যায় হচ্ছে আক্রান্ত হয় হচ্ছে পুরুষরা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে বাহক থাকে হচ্ছে আমাদের নারী। ম্যাক্সিমাম ক্ষেত্রে না, মানে প্রতি ক্ষেত্রে আমাদের বাহক থাকে হচ্ছে নারী, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আক্রান্ত স্ত্রীদের থেকে পুরুষই বেশি হয়ে থাকে। সো এরকম একটা কোশ্চেন তোমাদের অনেক সময় পরীক্ষা আসে তোমার এইচএসসির জন্য, যে কেন তোমার জেনেটিক ডিসঅর্ডারে বা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে নারীদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয়। তার একটা কারণ হচ্ছে আমাদের এই হেটারো ক্রোমোজোম বা হচ্ছে এই এক্স ওয়াই ক্রোমোজোমের একটা ব্যাপার। কেন দেখো, তুমি যদি একটু খেয়াল করো, যে দেখো এখানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে ক্রোমোজোমটা সেটা হচ্ছে কি একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। অপরদিকে নারীদের ক্ষেত্রে কি আমাদের দুইটাই এক্স ক্রোমোজোম, দুইটাই কি আমাদের এক্স ক্রোমোজোম। সো নারীদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোমের ডিফেক্ট থাকে, যদি একটা এক্স ক্রোমোজোমের ডিফেক্ট থাকে তখন নারী হবে হচ্ছে বাহক। আর যদি দুইটা এক্স ক্রোমোজোমের ডিফেক্ট থাকে তখন সে সেই রোগটাতে হচ্ছে আক্রান্ত হবে। অন্যদিকে পুরুষের কিন্তু এক্স ক্রোমোজোমই আছে হচ্ছে একটা, পুরুষের এক্স ক্রোমোজোমই আছে হচ্ছে একটা। সো যেহেতু তার এক্স ক্রোমোজোমই একটা, সো তার ক্ষেত্রে আসলে তোমার বাহক হওয়ার কোনো সুযোগ নেই। সে হয়তোবা তোমার স্বাভাবিক হবে যদি তার এক্স ক্রোমোজোমটা আক্রান্ত না হয়, আর যদি তার এক্স ক্রোমোজোমের ডিফেক্ট দেখা যায় তাহলে সে সরাসরি সেই রোগে আক্রান্ত হয়ে যাবে। বাট নারীদের ক্ষেত্রে যেহেতু দুইটা এক্স ক্রোমোজোম আছে, তো তার ক্ষেত্রে একটা অপশন এক্সট্রা আছে। মানে সে হচ্ছে যদি একটা ক্রোমোজোম ডিফেক্ট হয় তাহলে সে সে রোগে আক্রান্ত হবে না, সে সুস্থ স্বাভাবিকই থাকবে, বাট সে হচ্ছে এই রোগটাকে বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যাবে। সো এই জন্য সাধারণত বলা হয় যে পুরুষরা হচ্ছে জেনেটিক রোগে হচ্ছে বেশি আক্রান্ত হয়, এবং নারীরা হচ্ছে সাধারণত কম আক্রান্ত হয়। সো চলো এবার আমরা যদি একটু সামনে আগাই, যে এবার হচ্ছে একজন বর্ণান্ধ পুরুষ এবং একজন স্বাভাবিক মহিলার মধ্যে যদি আমি বিয়ে দেই, তখন তাদের ক্ষেত্রে আমাদের তাদের সন্তানের ক্ষেত্রে কারা কারা হচ্ছে তোমার বর্ণান্ধ হবে, অথবা কত পার্সেন্ট হচ্ছে আমার স্বাভাবিক বা কত পার্সেন্ট হচ্ছে বাহক হবে। সো আমি একটু দেখি, যদি এই যে বর্ণান্ধ পুরুষের জন্য আমরা ধরে নিয়েছিলাম যে জিনোটাইপ সেটা হচ্ছে আমাদের এক্স, এবং এই যেহেতু এক্সটা ডিফেক্টস ওই জন্য এক্স ছোট হাতে সি এবং ওয়াই। আর স্বাভাবিক মহিলার ক্ষেত্রে আমাদের কি সবগুলাই হচ্ছে স্বাভাবিক, সবগুলাই হচ্ছে কি আমাদের স্বাভাবিক। সো এখান থেকে আমরা হচ্ছে দুইটা গ্যামেট পাবো, এক্স এর জন্য একটা গ্যামেট, ওয়াই এর জন্য একটা গ্যামেট, এবং একইভাবে হচ্ছে আমাদের মহিলার জন্য আমরা এখানে দুইটা গ্যামেট পাবো, একটা হচ্ছে এক্স এর জন্য গ্যামেট, আর একটা হচ্ছে আমাদের দুইটাই হচ্ছে আমাদের এক্স এর জন্য গ্যামেট। সো এবার এই গ্যামেট থেকে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এদের মধ্যে নিষেক ঘটাবো বা হচ্ছে ক্রস ঘটাবো। সো যখন আমরা ক্রস ঘটাবো আমরা দেখতে পাচ্ছি একটা পাইলাম হচ্ছে আমরা এক্স সি, আর এই যে এরকম হচ্ছে আমরা চারটা জিনিস পাইলাম টোটাল। হ্যাঁ, সো চারটা
জিনিসের মধ্যে আমি দেখতে পেতেছি এখানে হচ্ছে দুইটা আমাদের কন্যা পাইতেছে আর দুইটা হচ্ছে আমরা পুরুষ বা হচ্ছে পুত্র পাচ্ছি। তো দেখো কেন কন্যা, কিভাবে বুঝলাম যে আমরা কন্যা পাচ্ছি, কারণ কি এখানে দুইটাই হচ্ছে আমার এক্স ক্রোমোজোম, হ্যাঁ দুইটাই হচ্ছে আমার এক্স ক্রোমোজোম। আর এখানে যেহেতু একটা এক্স একটা ওয়াই, যেহেতু এক্স একটা এক্স ওয়াই, সো এখানে বুঝতে পারতেছি এই দুইটা হচ্ছে আমাদের ছেলে বা হচ্ছে আমাদের পুত্র পাচ্ছি আমরা। সো আমরা যদি এবার কন্যার মধ্যে আসি, যে এই কন্যাটা কি আমাদের স্বাভাবিক নাকি বাহক নাকি হচ্ছে আমাদের আক্রান্ত। সো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা ক্রোমোজোমের ডিফেক্ট আছে আর একটা ক্রোমোজোম হচ্ছে ঠিক আছে। সো যেহেতু একটা জিনে হচ্ছে ডিফেক্ট আছে, তার মানে এটা হবে হচ্ছে আমাদের বাহক। সেম অ্যাজ আমরা এখানেও দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের কি বাহক। বাট আমরা যদি এইখানে একটু খেয়াল করি, এখানে দুইটা ক্রোমোজোমই আমরা যে ক্রোমোজোম জোড়া পাচ্ছি বা আমরা যে জিন জোড়া পাচ্ছি, সেই জিন জোড়া দুইটাই কিন্তু আমাদের একদম স্বাভাবিক, এখানে কোনো ডিফেক্ট নেই। সো যেহেতু এখানে কোনো ডিফেক্ট নেই, সো এখানে দুইটা পুত্রই আমরা কি পাবো, দুইটা পুত্র আমরা পাবো হচ্ছে স্বাভাবিক। সো এখান থেকে আমি যদি একটা পার্সেন্টেজ বলি, যে একজন বর্ণান্ত পুরুষ এবং একজন বর্ণান্ত মহিলা যদি বিয়ে হয়, তখন তাদের যেই সন্তান-সন্ততি হবে, তাদের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে বাহক হবে, কত পার্সেন্ট হচ্ছে স্বাভাবিক হবে এবং কত পার্সেন্ট হচ্ছে আক্রান্ত হবে। সো আমরা দেখতে পারতেছি এখানে 50%, হ্যাঁ? 50% কি? 50% হচ্ছে আমাদের বাহক, তারপরে 50% কি? 50% হচ্ছে আমাদের স্বাভাবিক, 50% কি আমাদের স্বাভাবিক, আর 0%, 0% কি? 0% হচ্ছে আমাদের বর্ণান্ধ। ঠিক আছে? 0% হচ্ছে আমাদের বর্ণান্ধ। সো এভাবে হচ্ছে তোমাদের পরীক্ষায় যেকোনোটা আসতে পারে, হ্যাঁ? কিন্তু যে হচ্ছে এখানে বললাম যে একজন স্বাভাবিক পুরুষ, তো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি আমার এক্স ওয়াই, এবং আমি বললাম যে একজন বর্ণান্ধ মহিলা, সো বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে কি আমাদের দুইটাই কেমন হবে, দুইটাই হচ্ছে আমাদের ডিফেক্ট হবে। সো এরকম একজন ব্যক্তি, হ্যাঁ এরকম একজন ব্যক্তি থেকে তুমি কি পাবে, এরকম যদি আমি এবার এদের গ্যামেট বের করি, হ্যাঁ এদের মধ্যে যদি আমি গ্যামেট বের করি তাহলে কি আসবে, আমাদের এক্স সি, তারপর আমাদের পাচ্ছি ওখানে ওয়াই, তারপর এখানে হচ্ছে আমাদের এক্স সি ছোট হাতের, এখানে এক্স সি হচ্ছে আমাদের ছোট হাতের পাচ্ছি। দেন এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমি যদি একটু এদের মধ্যে ক্রস ঘটাই, এদের মধ্যে আমি কি ঘটাই, এদের মধ্যে ধরো আমি যদি ক্রস ঘটাইলাম, তার মানে আমি কি দেখতে পাচ্ছি দেখো তো। আচ্ছা এই সিটা তো বড় হাতের হবে, হ্যাঁ, এবং একটা সি হচ্ছে আমার ছোট হাত। তারপর কেমন হবে দেখি তো। সেকেন্ডটা হবে হচ্ছে এই যে এটার সাথে হচ্ছে দেন এই যে এটার সাথে যদি আমি এটা দিই তাহলে কি এক্স সি, আর হচ্ছে আমার কি এক্স সি, একটা ছোট হাতে একটা বড় হাতে, একটা ছোট একটা বড় হাতে। এবার দেন এটার সাথে যদি আমি দিই, সেটা দিলাম হচ্ছে আমি ধরো এবার হচ্ছে ওয়াই, এবং হচ্ছে এক্স সি, হ্যাঁ মানে হচ্ছে এবং এটা হচ্ছে এক্স সি ওয়াই। তার মানে দেখো এখানে আমরা যে দুইটা পুত্র পাচ্ছি, দুইটাই কি, দুইটাই হচ্ছে আমাদের বর্ণান্ত, দুইটাই কি, দুইটাই পাচ্ছি হচ্ছে আমরা বর্ণান্ত, দুইটা কি পাচ্ছি আমরা বর্ণান্ত পাচ্ছি। আর দুইজন পাচ্ছি আমরা কি, দুইজন পাচ্ছি হচ্ছে আমরা বাহক। তার মানে আমি বলতে পারি এখানে 50% হচ্ছে বাহক, এখানে 50% হচ্ছে বাহক এবং 50% হচ্ছে বর্ণান্ত হবে, এবং কোনোটাই কি হবে না, স্বাভাবিক হবে না। সো এরকম তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, বললো যে তোমার স্বাভাবিক পুরুষ এবং হচ্ছে বাহক মহিলা, বা হচ্ছে যেভাবেই তোমার শাফেল করে দিক না কেন, যে কোনো ভাবে দিতে পারে। সো তোমাদের হচ্ছে এখানে কিন্তু এমসিকিউ থাকতে পারে যে কত পার্সেন্ট হচ্ছে বাহক বা কত পার্সেন্ট হচ্ছে বর্ণাঢ্য। সো তোমরা হচ্ছে এভাবে খুব দ্রুত হচ্ছে ক্যালকুলেট করে জিনিসগুলো হচ্ছে বের করবা। সো যারা আমার ক্লাসটা করছো তাদের জন্য আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমাদের জন্য একটা কোশ্চেন, এটা হচ্ছে তোমরা অ্যান্সার বের করে, যারা যারা ক্লাস করতেছো তারা অ্যান্সার বের করে এটার হচ্ছে ভিডিওর কমেন্টে হচ্ছে এটার অ্যান্সারটা আমাকে বলে দিবা, হ্যাঁ এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের বলে দিবা। সো আমি ধরো বললাম তোমাদের একটা কোশ্চেন দিলাম যেখানে হচ্ছে তোমার স্বাভাবিক পুরুষ, হ্যাঁ আমি বললাম যে স্বাভাবিক পুরুষ এটার সাথে, স্বাভাবিক পুরুষের সাথে তোমার একজন বাহক মহিলা, হ্যাঁ বাহক মহিলা, এর যদি বিয়ে হয়, তাহলে তাদের সন্তান সন্ততির মধ্যে কারা কারা হচ্ছে তোমার বর্ণান্ধ হবে, কারা মানে কত পার্সেন্ট হচ্ছে বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট হচ্ছে বাহক হবে এবং কত পার্সেন্ট হচ্ছে স্বাভাবিক হবে, এটা তোমাকে, এটা আসলে সবাই যারা যারা ক্লাসটা দেখতেছো তারা হচ্ছে এটা বের করে আমাকে কমেন্টে জানাবা। চলো আমরা দেন নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, সো এখানে বর্ণান্ধতার মধ্যে একটা কথা বলছে যে বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটি বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মাধ্যমে পুত্রে আক্রান্ত করে, এজন্য একে কি বলা হয়, এজন্য একে বলা হয় হচ্ছে আমাদের ক্রিস ক্রস ইনহেরিটেন্সও বলা হয়, এজন্য একে কি বলা হয়, একে বলা হয় হচ্ছে আমাদের ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয়। আচ্ছা এখানে মনে হয় স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলাটা দেওয়া আছে তাই না? আচ্ছা সমস্যা নেই, দেওয়া থাকলেও তোমরা হচ্ছে বের করে আমাকে হচ্ছে বলবা। আচ্ছা এবার হচ্ছে আমরা যদি একটু সামনে আগাই, যে আমরা যে কথাটা বলছিলাম যে মহিলাদের তুলনায় পুরুষরা কেন বেশি আক্রান্ত হয়, তো দেখো একটা পরিসংখ্যানে জানা গেছে যে আমাদের টোটাল 8%, হ্যাঁ 8% পুরুষ হচ্ছে আক্রান্ত হয়, এবং যদি মেয়েদের কথা বলি তাহলে হচ্ছে 0.5% মাত্র হচ্ছে মহিলা যারা হচ্ছে আমাদের বর্ণান্ত। সো আমি অলরেডি কারণ বলে ফেলছি যে আমাদের পুরুষ তাদের মধ্যে দেখা যায় হচ্ছে হেটারোজাইগাস এবং স্ত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হোমোজাইগাস। সো হোমোজাইগাস হওয়ার কারণে তাদের এক্স ক্রোমোজোম দুইটা, সো তাদের ক্ষেত্রে অপশনস বেশি আছে। আর যেহেতু
ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা, সো তাদের একটা ক্রোমোজোমই যদি বা একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে সে কি হয়ে যাবে, তখন সে হচ্ছে বর্ণান্ধ হয়ে যাবে। সো এবার যদি আমরা সামনে আগাই, এবার নেক্সট আমরা যে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে পড়বো বা যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে আমাদের হিমোফিলিয়া। সো হিমোফিলিয়া একটা রক্ততঞ্চন জনিত একটা ত্রুটি, হ্যাঁ, রক্ততঞ্চন জনিত একটা ত্রুটি যেটা, সেটাকে বলা হয় হচ্ছে হিমোফিলিয়া। সো দেখো আমরা কিন্তু যখন ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো পড়ছিলাম, হ্যাঁ, সো আমরা তখন কিন্তু পড়ছিলাম টোটাল 13টা ব্লাড, এর মধ্যে আমাদের যে 8 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টর, কি বললাম, আমাদের যে নাম্বার 8 ব্লাড ক্লটিং ফ্যাক্টর, যেটা এটার নাম ছিল কিন্তু হচ্ছে আমাদের অ্যান্টি হিমোফিলিক এ, এটার নাম ছিল আমাদের অ্যান্টি হিমোফিলিক এ ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর ছিল যেটা হচ্ছে আমাদের 9 নাম্বার ফ্যাক্টর, যেটাকে বলা হতো আমাদের অ্যান্টি হিমোফিলিক বি ফ্যাক্টর, বা এটাকে বলা হতো আমাদের ক্রিসমাস ফ্যাক্টর, হ্যাঁ। সো এই দুইটা ক্লটিং ফ্যাক্টরের যদি অস্বাভাবিকতা বা হচ্ছে অনুপস্থিতি থাকে, তখনই কিন্তু হচ্ছে এই হিমোফিলিয়া রোগটা হয়ে থাকে, ঠিক আছে। সো দেখো এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যদি এই যে আমাদের 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর যদি অনুপস্থিতি বা হচ্ছে অস্বাভাবিকতা বা যে কোনো ধরনের ডিফেক্ট যদি দেখা দেয়, তখন আমরা কোন রোগে আক্রান্ত হব, তখনই হচ্ছে আমরা বেসিক্যালি এই হিমোফিলিয়া রোগে আক্রান্ত হব। এখন হিমোফিলিয়া টোটাল দুই ধরনের আছে। কয় ধরনের আছে? দুই ধরনের হিমোফিলিয়া আছে। একটাকে বলে তোমার হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, বা যেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া এ। আরেকটাকে হচ্ছে আমাদের ক্রিসমাস ডিজিজ বলা হয়, বা যেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া বি। সো এই যে আমরা যে দেখতে পারতেছি যে হিমোফিলিয়া হে কোনটা, আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ কোনটা? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ হচ্ছে আমাদের 8 নাম্বার ফ্যাক্টর। এই 8 নাম্বার ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এর তোমার কি বলে এটাকে, এ যদি উৎপন্ন না হয় বা এটার অ্যাবসেন্সে যে রোগটা হয় সেটাকে আমাদের বলা হয় হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া। আর ক্রিসমাস ডিজিজ কোনটার অভাবে হয়? ক্রিসমাস ডিজিজ হয় হচ্ছে আমাদের তোমার এটা কি বলে, এটা হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে আমাদের হচ্ছে ক্রিসমাস ডিজিজ বা হচ্ছে হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত হয়ে থাকে মানুষজন। তো চলো এই যে সামনে যদি একটু যাই, যে প্রতি 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। অধিকাংশ হিমোফিলিক ব্যক্তি হচ্ছে হিমোফিলিয়া এ রোগে আক্রান্ত হয়, হ্যাঁ। সো ম্যাক্সিমাম হিমোফিলিয়া যারা, তারা সবাই হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের যে 8 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে সেটার অনুপস্থিতিতে যে হিমোফিলিয়াটা হয়, অর্থাৎ ক্লাসিক্যাল হিমোফিলিয়া, সেই ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ক্লাসিক্যাল হিমোফিলিয়া আক্রান্ত হয়। তো সাধারণত হিমোফিলিক পুরুষ এবং মহিলারা 16 বছর বয়সের মধ্যে কি হয়, 16 বছর বয়সের মধ্যে আমাদের রক্তক্ষরণের জন্য কি হয়, রক্তক্ষরণের জন্য হচ্ছে মারা যায়, ঠিক আছে। সো আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া 4 কন্যার মধ্যে 2 কন্যা কি, অ্যালিস এবং বিয়াট্রিস, এনারা দুইজনই কি ছিল, এনারা দুইজনই হচ্ছে আমাদের হিমোফিলিয়ার বাহক ছিল। এনারা দুইজনই কি ছিল, এনারা দুইজনই হচ্ছে আমাদের হিমোফিলিয়ার বাহক। আচ্ছা, তো এবার এই হিমোফিলিয়ার হচ্ছে একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিছে এখানে। এখানে হিমোফিলিয়ার জন্য যেটা স্বাভাবিক, সেখানে এজটা হচ্ছে আমার বড় হাতের, এবং যেটা তোমার ডিফেক্ট আছে সেটা এখানে এজটা কি করছে, ছোট হাতের দিছে। সো এখানে একজন স্বাভাবিক পুরুষ এবং একজন বাহক মহিলা, এদের মধ্যে হচ্ছে আমার ক্রস ঘটাইছে, এবং ক্রস ঘটায় দেখছে যে আমার টোটাল স্বাভাবিক হচ্ছে 25%। স্বাভাবিক কত পার্সেন্ট? স্বাভাবিক হচ্ছে 25%। সরি, স্বাভাবিক হচ্ছে আমার 50%। স্বাভাবিক কত পার্সেন্ট? স্বাভাবিক পাবো হচ্ছে আমরা 50%। আর আমরা বাহক পাবো হচ্ছে 25%। বাহক পাবো হচ্ছে 25%। আর 25% হচ্ছে আমরা আক্রান্ত পাবো, ঠিক আছে। সো একদম হুবহু সেম জিনিস, সেম ভাবেই তোমরা হচ্ছে করবা। জাস্ট ওখানে সি ছিল, এখানে সি এর জায়গায় হচ্ছে এইচ দিয়ে করবা। বাকি সবকিছুই কিন্তু তোমাদের সেম। সো এখানেও তোমরা যারা যারা আমার ক্লাসটা দেখতেছো, তাদের জন্য আমি একটা কোশ্চেন দিয়েছি, হ্যাঁ, তোমাদের জন্য একটা কোশ্চেন দিচ্ছি। এটার অ্যান্সার তোমরা কি করবে, এটা অ্যান্সার হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা নিজেরা বের করে। সেটা হচ্ছে তোমার একজন আক্রান্ত, হ্যাঁ, আক্রান্ত পুরুষ এবং আক্রান্ত মহিলা, কি বললাম, আক্রান্ত পুরুষ ও আক্রান্ত মহিলা। সো এইরকম কেসে, এরকম কেসে কয়জন তুমি হচ্ছে স্বাভাবিক পাবা, মানে কত পার্সেন্ট হচ্ছে তুমি স্বাভাবিক পাবা, কত পার্সেন্ট হচ্ছে তুমি বাহক পাবা, আর কত পার্সেন্ট তুমি হচ্ছে হিমোফিলিক পাবা, এবং তারা সেটা কি পুরুষ নাকি নাকি হচ্ছে তোমার কন্যা, কোনটা পাচ্ছ সেটাও আমাকে জানাবা, ঠিক আছে। সো চলো এবার হচ্ছে মানুষের কয়েকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হ্যাঁ। সো মানুষের কয়েকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এখানে দিছে, দেখো। তো প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা লাল সবুজ বর্ণান্ধ তো অলরেডি পড়ে ফেলছি, যেখানে হচ্ছে আমরা লাল সবুজ আইডেন্টিফাই করতে পারে না, বা এদের মধ্যে কি করতে পারে না, পার্থক্য বুঝতে পারে না। সেকেন্ডটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া, যেখানে হচ্ছে কি হয়, এটা হচ্ছে আমাদের মেইনলি রক্ততঞ্চন জনিত একটা সমস্যা। এখানে হচ্ছে আমাদের রক্ততঞ্চন যেটা, সেটা হচ্ছে অনেক বিলম্বিত হয়, কারণ হচ্ছে আমাদের এখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে অনুপস্থিত থাকে। দেন হচ্ছে আমাদের মাসকুলার ডিস্ট্রফি। সো মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে মেইনলি আমাদের
যে পেশির সঞ্চালন, হ্যাঁ, এই বিভিন্ন পেশির সঞ্চালন যেটা সেটা হচ্ছে বা পেশির সক্ষমতা হচ্ছে কমে যায়, হ্যাঁ। সো পেশির সক্ষমতা যখন কমে যাবে তখন যে রোগে আক্রান্ত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। দেন হচ্ছে রাতকানা, হ্যাঁ, রাতকানা মানে হচ্ছে রাতে কোনো কিছু দেখতে পায় না। দেন হচ্ছে আমাদের ডায়াবেটিস ইনসিপিডাস, অর্থাৎ হচ্ছে আমাদের অস্বাভাবিক মূত্রত্যাগ বা হচ্ছে আমাদের ঘন ঘন মূত্রত্যাগ, তারপর হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ পরিমাণ বেড়ে যায়। দেন হচ্ছে আমাদের ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম কি? দেখো, ফ্র্যাজাইল ফ্র্যাজাইল মানে হচ্ছে তুমি ভারসাম্যহীন হয়ে যাও, হ্যাঁ। সো যখন অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা দেখা যায় সেই রোগটাকে বলা হচ্ছে আমাদের ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। দেন হচ্ছে আমাদের হাইপার ট্রাইক্রোসিস। এই হাইপার ট্রাইক্রোসিস মানে হচ্ছে ট্রাইক্রোম। ট্রাইক্রোম মানে হচ্ছে আমাদের লোমকূপ। হাইপার ট্রাইক্রোসিস মানে হচ্ছে লোমকূপের সংখ্যা যখন বেড়ে যায়, মানে সমস্ত দেহে যদি আমাদের ঘন ঘন লোমের উপস্থিতি দেখা দেয় তখন সেটাকে বলা হয় হচ্ছে আমাদের হাইপার ট্রাইক্রোসিস। দেন হচ্ছে আমাদের টেস্টিকুলার ফেমিনাইজেশন। তো দেখো, টেস্টিকুলার আসছে হচ্ছে টেস্টিস থেকে, আর ফেমিনাইজেশন আসছে হচ্ছে আমাদের ফেমিনিন থেকে, হ্যাঁ। সো টেস্টিকুলার ফেমিনাইজেশন বেসিক্যালি হচ্ছে পুরুষ যখন ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়, কি হয়? পুরুষ যখন ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয় তখন সেই রোগটাকে বলা হয় হচ্ছে আমাদের টেস্টিকুলার ফেমিনাইজেশন। সো এখানে এই যে 8টা রোগের কথা আছে, 8টা রোগের যে বেসিক যে ধারণা সেটা এখানে দিছে, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই বেশি, হ্যাঁ। সো যেমন তোমাকে বলতে পারে যে পুরুষ থেকে ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়, এই রোগটাকে কি বলা হয়? তোমাকে 4টা অপশন দিয়ে দিল: হাইপারট্রাইক্রোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, মাসকুলার ডিস্ট্রফি। সো এভাবে হচ্ছে তোমার এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। সো আমরা অবশ্যই এই 4টা অবশ্যই অবশ্যই পড়বো। সো এখানে দেন আমাদের ডুশেন মাসকুলার ডিস্ট্রফি আমি অলরেডি বলে ফেলছি, এটা হচ্ছে মেইনলি আমাদের যেই মাসেলগুলো আছে সেই মাসেলগুলো যখন সক্ষমতা কমে যায় বা কার্যক্ষমতা কমে যায় এই যে আমাদের এই জেনেটিক ডিসঅর্ডার আক্রান্ত হলে। সো দেখো, অসুখটা ছেলে শিশুদের বেশি হয়ে থাকে এবং 30-এর বেশি ধরনের কি দেখা যায়? মাসকুলার ডিস্ট্রফি দেখা যায়, এবং এর মধ্যে 9টা হচ্ছে কি? 9টা হচ্ছে প্রধান, এবং বাকি সবগুলো হচ্ছে আমাদের দুর্লভ। সো যারা এই রোগে আক্রান্ত তাদের কিছু শারীরিক লক্ষণ আছে, যেমন হচ্ছে আমাদের পেশির দুর্বলতা, তারপর হচ্ছে স্থূলতা, পেশি দ্রুত পেশি ক্ষয়, দেন হচ্ছে দুর্বলতা এবং পেশি অকার্যকর হয়ে যাওয়া, অস্থিসন্ধির কুঞ্চন, কপালের উপর টাক হওয়া, চোখে ছানি পড়া, চোখের পাতা ঝুঁকে পড়া, মানসিক অস্বাভাবিকতা, জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা ইত্যাদি প্রভৃতি কারণে হচ্ছে হয়ে থাকে। সো এগুলোর জন্য হচ্ছে আমরা যেই পরামর্শ নিতে পারি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডাক্তারের যে পরামর্শগুলো দিবে সেই পরামর্শ অনুযায়ী চলতে হবে, বা যদি বিভিন্ন মেডিসিন যদি সাজেস্ট করে সেগুলো হচ্ছে আমাদের গ্রহণ করতে হবে, ঠিক আছে? সো এখানে বাকিটা হচ্ছে অত ইম্পর্টেন্ট না, এখান থেকে বেশি কোশ্চেন আসে না। তোমার এইচএসসিতে আমি যদি বলি, এইচএসসিতে কিন্তু তোমাদের লাল সবুজ বর্ণান্ধতা বা হিমোফিল, এখান থেকে ওই যে আমাদের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেখলাম না, অনেক সময় হচ্ছে আমি যে যে তোমার কোশ্চেনটা দিলাম এই কোশ্চেনটা অনেক সময় এমসিকিউতে আসে, বা অনেক সময় কিন্তু এটা 3 মার্কের জন্য চলে আসে, হ্যাঁ। সো ওই জিনিসটা তোমরা হচ্ছে ভালো মতো দেখবা, বা ওই জিনিসটা হচ্ছে ভালো মতো পড়বা। আর তো আমি যদি অ্যাডমিশনের কথা বলি, সো অ্যাডমিশনে হচ্ছে তোমার যে যে লাইনগুলো দাগানো আছে এই দাগানো লাইনগুলো যদি পড়ো তাহলে হচ্ছে হয়ে যাবে, কভার হয়ে যাবে। সো আচ্ছা, এই মাসকুলার ডিস্ট্রফি, হ্যাঁ, সো মাসকুলার ডিস্ট্রফি বেসিক্যালি কখন হয়? দেখো, ডিস্ট্রফিন, হ্যাঁ, এই ডিস্ট্রফিন নামক একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা উৎপন্ন করার জন্য আমাদের যেই জিনগুলা দায়ী, বা এই যেই জিনগুলা হচ্ছে এই ডিস্ট্রফিন প্রোটিনটা হচ্ছে উৎপন্ন করে, এই উৎপন্ন করতে গিয়ে সেই জিনগুলোর মধ্যে কিছুটা বিকৃতি বা হচ্ছে পরিবর্তন ঘটে। কি দেখা যায়? কিছুটা বিকৃতি বা হচ্ছে পরিবর্তন দেখা যায়। সো এই বিকৃতি পরিবর্তন ঘটার ফলেই যে রোগটা হয় বা যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, এবং এর আবিষ্কারক হচ্ছে আমাদের একজন বিশেষজ্ঞ বিজ্ঞানী যার নাম হচ্ছে গেলাউমি বেঞ্জামিন অ্যামান ডুশেনি, এবং এই তার ডুশেনির উপরই নামকরণ করা হয়েছে এটাকে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি। সো এখানেও তোমার সেম জিনিসটাই করা হয়েছে, যে তোমার হচ্ছে বাহক মাতা এবং স্বাভাবিক পিতা এখান থেকে কত পার্সেন্ট হচ্ছে তোমার ডুশেন মাসকুলার আক্রান্ত, যে দেখা যাচ্ছে আমরা এখানে 25% হচ্ছে ডুশেন মাসকুলার আক্রান্ত, আর তারপর হচ্ছে 25% হচ্ছে তোমার বাহক, এবং 50% হচ্ছে তোমার স্বাভাবিক। সো এখানেও আমি হচ্ছে একটা কোশ্চেন দিয়ে যাচ্ছি তোমাদেরকে, যারা যারা এই ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই তোমার কমেন্টে হচ্ছে এটা অ্যান্সারটা জানাবা, তাহলে আমি বুঝবো যে তোমরা জিনিসগুলো বুঝছো কিনা, তোমরা আমার ক্লাসগুলো বুঝতেছো কিনা, তখন আমি হচ্ছে বুঝতে পারবো। সো এখানে কোশ্চেনটা হচ্ছে তোমার আক্রান্ত পুরুষ এবং বাহক মাতা, আক্রান্ত পুরুষ বা আক্রান্ত পিতা বলি, হ্যাঁ, আক্রান্ত পিতা এবং হচ্ছে বাহক মাতা। সো এখানে কত পার্সেন্ট স্বাভাবিক, কত পার্সেন্ট কি, সবগুলা হচ্ছে আমাকে কমেন্টে বলবা তোমরা।
বের করে আমাকে হচ্ছে অবশ্যই বলবা। আচ্ছা, সো এই ছিল আমাদের বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার বা হচ্ছে বিভিন্ন জেনেটিক জিনিসপত্র আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা ব্লাড গ্রুপিং পড়বো, হ্যাঁ? সো ব্লাড গ্রুপিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এইচএসসি এবং ফর অ্যাডমিশন, হ্যাঁ? এই টপিকটা কিন্তু এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সো চলো আমরা ব্লাড গ্রুপিং শুরু করি। সো এখানে প্রথমেই যে কথাটা বলছে যে এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর সম্পর্কে কিছু সৃষ্ট সমস্যা বলছে। তার আগে আমি তোমাকে বলে নিই যে ব্লাড গ্রুপ কয় ধরনের আছে। বেসিক্যালি ব্লাড গ্রুপ টোটাল ৩ ধরনের আছে। একটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপ, আরেকটা হচ্ছে আমাদের আরএইচ ব্লাড গ্রুপ, আরেকটা হচ্ছে আমাদের এমওএন ব্লাড গ্রুপ। ঠিক আছে? বাট আমাদের এই বই হচ্ছে টোটাল ২ ধরনের ব্লাড গ্রুপের কথাই বলছে। একটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপিং, আরেকটা হচ্ছে আমাদের আরএইচ ব্লাড গ্রুপিং। সো হোয়াট ইজ এবিও ব্লাড গ্রুপিং? এবিও ব্লাড গ্রুপিং হচ্ছে আ বেসিক্যালি এখানে আমাদের ৩ ধরনের সরি টোটাল ৪ ধরনের গ্রুপ থাকে। একটা হচ্ছে এ গ্রুপ, একটা হচ্ছে বি গ্রুপ, একটা হচ্ছে এবিও, আরেকটা হচ্ছে আমাদের ও। টোটাল এই ৪ ধরনের গ্রুপ থাকে। এই ৪ টা নিয়ে হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপ এবং এই এবিওটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ব্লাড গ্রুপিং। ঠিক আছে? আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর, হ্যাঁ? সো এই আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি আমাদের আরএইচ পজিটিভ নাকি আরএইচ নেগেটিভ সেটাকে হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারি এই আরএইচ ফ্যাক্টরের মাধ্যমে। ঠিক আছে? ধরো আমি একটা জিনিস বললাম যে এ পজিটিভ, হ্যাঁ? সো এখানে আমি বুঝতে পারতেছি আমার ব্লাড গ্রুপটা হচ্ছে এ এবং যে আরএইচ ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমার পজিটিভ। সো এই ২ টা সমন্বয় হচ্ছে মেইনলি আমরা ব্লাড গ্রুপিংটা পেয়ে থাকি। সো দেখো এবার কিছু কথা বলছে এখানে যে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ এবং বি এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করেই একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার উনি হচ্ছে কি করছে আমাদের রক্তের শ্রেণীবিভাগ করছে। সো এই যে রক্তের শ্রেণীবিভাগ বা ব্লাড গ্রুপিং এটা কে করছে? এটা মেইনলি করছে হচ্ছে আমাদের বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ যে ব্লাড গ্রুপিং কে আবিষ্কার করছে? আবিষ্কার করছে হচ্ছে আমাদের কার্ল ল্যান্ডস্টেইনার। এই বিজ্ঞানী হচ্ছে এই ব্লাড গ্রুপিং আবিষ্কার করছে। এখন দেখো এখানে একটা কথা বলছে যে অ্যান্টিজেনের একটা কথা বলছে। সো আমরা যদি একটু ব্লাড গ্রুপিং এ যাই, আচ্ছা আমরা সামনে গেলে জিনিসগুলো আরো ভালো মতো দেখতে পারবো। সো ওখান থেকে বলবো তোমাদেরকে। তো দেখো মানবদেহে প্রায় ৪০০ ধরনের অ্যান্টিজেন আছে এবং এদের মধ্যে ৩০ টা সম্বন্ধে কি হয়েছে জানা গেছে এবং এদের উপর ভিত্তি করে টোটাল ২১ টা ব্লাড গ্রুপ করা হয়েছে। বাট তার মধ্যে আমাদের গুরুত্ব বহন করে হচ্ছে টোটাল ৪ টা। ৪ টা হচ্ছে আমাদের গুরুত্ব বহন করে থাকে। সো কি বলছে কেবল এবিও এবং আরএইচ ধরনের ব্লাড গ্রুপ কি করে রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো চলো এবার হচ্ছে আমরা একটু ব্লাড গ্রুপিং সম্পর্কে বুঝি যে আমাদের কিভাবে ব্লাড গ্রুপিংটা আমরা করি। দেখো এই ৪ টা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা আমি 3 স্টার দিয়ে রাখলাম। ৪ টা খুবই ইম্পর্টেন্ট। সো দেখো আমি যেটা বললাম যে আমাদের টোটাল ৪ টা ব্লাড গ্রুপ আছে। একটা হচ্ছে এ, বি আরেকটা হচ্ছে আমাদের এবি আরেকটা হচ্ছে ও। এখন দেখো এই ব্লাড গ্রুপিংটা করা হয় ২ টা জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন আরেকটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি। একটা হচ্ছে কি অ্যান্টিজেন আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। সো এই অ্যান্টিজেনটা কোথায় থাকে আর হচ্ছে আমার অ্যান্টিবডিটা কোথায় থাকে? সো দেখো অ্যান্টিজেনটা থাকে হচ্ছে আমাদের আরবিসিতে। অ্যান্টিজেনটা কই থাকে? অ্যান্টিজেনটা থাকে হচ্ছে আমাদের আরবিসিতে। আর অ্যান্টিবডি যেটা সেটা থাকে হচ্ছে আমাদের প্লাজমাতে। অ্যান্টিবডিটা কোথায় থাকে? অ্যান্টিবডিটা থাকে হচ্ছে আমাদের প্লাজমাতে। সো দেখো এখন ধরো একটা জিনিসের ব্লাড গ্রুপ হচ্ছে এ। এ মানে কি তার তোমার আরবিসিতে এ অ্যান্টিজেন উপস্থিত আছে। তার আরবিসিতে কোন অ্যান্টিজেন উপস্থিত আছে? এ অ্যান্টিজেন উপস্থিত আছে। এ অ্যান্টিজেন উপস্থিত থাকার কারণেই তার ব্লাড গ্রুপ হচ্ছে এ। দেখো তার মানে যেটা ব্লাড গ্রুপ বি তার আরবিসিতে হচ্ছে বি অ্যান্টিজেন আছে এবং যার ব্লাড গ্রুপ হচ্ছে এবি তার আরবিসিতে হচ্ছে এবি অ্যান্টিজেন আছে এবং যার ব্লাড গ্রুপ হচ্ছে ও তার আরবিসিতে কোনো অ্যান্টিজেনই নেই। কোনো অ্যান্টিজেন না থাকার কারণে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও। সো এটা হচ্ছে আমার অ্যান্টিজেনের ব্যাপার। দেন নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি। সো দেখো অ্যান্টিজেন যেটা থাকবে অ্যান্টিবডি তার ঠিক বিপরীতে থাকবে। কি বললাম? অ্যান্টিজেন যেটা থাকবে অ্যান্টিবডি ঠিক তার বিপরীতটা থাকবে। যেমন এখানে যদি এ ব্লাড গ্রুপের কথা বলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরবিসিতে এ অ্যান্টিজেন আছে তার মানে কি এটার বিপরীত কোনটা বি তার মানে আমাদের অ্যান্টিবডি হবে হচ্ছে বি এবং অ্যান্টিবডি বিটা কোথায় থাকবে আমাদের প্লাজমাতে থাকবে অ্যান্টিবডি বিটা থাকবে হচ্ছে আমাদের প্লাজমাতে এখন যদি আমি বি ব্লাড গ্রুপের কথা বলি এখানে অ্যান্টিজেন আছে হচ্ছে বি তার মানে আমাদের অ্যান্টিবডি থাকবে হচ্ছে এ আর যেখানে আমার এ বি দুইটা অ্যান্টিজেনই আছে সেখানে কি কোনো অ্যান্টিবডি থাকবে না এবং যেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও মানে যেখানে কোনো অ্যান্টিজেন নেই সেখানে আমার দুইটা অ্যান্টিবডি থাকবে অর্থাৎ আলফা এবং বিটা এই দুইটা অ্যান্টিবডি সেখানে উপস্থিত থাকবে সো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মাধ্যমে মেনলি হচ্ছে আমরা কি করে থাকি ব্লাড গ্রুপটা নির্ণয় করে থাকি সো এখানে এই কথাগুলো মেনলি বলা হয়েছে তো এখানে আরেকটা কথা বলছে যে আমাদের আহ কোনটা কত পার্সেন্ট আছে হ্যাঁ আমরা যদি একটু খেয়াল করি যে আমরা 23% আছে হচ্ছে এ আমাদের এ ব্লাড গ্রুপ আছে টোটাল কত পার্সেন্ট মানব জাতির মধ্যে 23% হচ্ছে এ ব্লাড গ্রুপ এবং 32% হচ্ছে আমার বি ব্লাড গ্রুপ
8% শুধুমাত্র হচ্ছে আমার AB, এবং সবচেয়ে বেশি হচ্ছে আমার O পজিটিভ, যেটা সরি O ব্লাড গ্রুপ হচ্ছে আমার সবচেয়ে বেশি, যেটা হচ্ছে আমার 37%। 37% হচ্ছে আমার O ব্লাড গ্রুপ, ঠিক আছে? এখন আমি নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীতা, একটা ব্যাপার আছে। সো কাদেরকে আমরা সার্বজনীন দাতা বলবো এবং কাদেরকে আমরা সার্বজনীন গ্রহীতা বলবো? সো দেখো, যারা হচ্ছে আমাদের AB, যারা হচ্ছে আমার AB ব্লাড গ্রুপ, তাদেরকে বলবো হচ্ছে আমি সার্বজনীন গ্রহীতা। তাদেরকে আমি কি বলবো? তাদেরকে আমি সার্বজনীন গ্রহীতা বলবো। আর সার্বজনীন দাতা কাকে বলবো? যারা হচ্ছে আমার O ব্লাড গ্রুপ, হ্যাঁ, O ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আমি বলবো হচ্ছে সার্বজনীন দাতা। সার্বজনীন দাতা মানে তারা হচ্ছে যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তিকে কি করতে পারবে? রক্ত দিতে পারবে। আর সার্বজনীন গ্রহীতা মানে কি? এরা হচ্ছে যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তি থেকে কি করতে পারবে? এরা যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তি থেকে রক্ত নিতে পারবে, ঠিক আছে? যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তি থেকে তারা রক্ত নিতে পারবে। সো এদেরকে বলা হচ্ছে আমাদের সার্বজনীন গ্রহীতা। আচ্ছা, সো এবার আমি আচ্ছা, এখন কথা হইছে, আচ্ছা এটা সামনে যাব, সামনে যখন আছে তখন তখন সেখান থেকে বলে নিব। এবার হচ্ছে জিনতাত্ত্বিক একটা ব্যাখ্যা দিছে, হ্যাঁ? সো এই ব্যাখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমি যদি পিতা এবং মাতা, আম যদি আমার কার ব্লাড গ্রুপ কি হইতে পারে, হ্যাঁ? আমাদের ধরো আমি পিতার ক্ষেত্রে যদি তুমি ব্লাড গ্রুপ পাইলা হচ্ছে ধরো পিতার ব্লাড গ্রুপ হলো তোমার A এবং মাতার ব্লাড গ্রুপ হলো হচ্ছে B, তখন সন্তানের ব্লাড গ্রুপ হওয়ার পার্সেন্টেজ কোনটা কত সেটা হচ্ছে অনেক সময় বের করতে বলে পরীক্ষায়, হ্যাঁ? সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় বের করতে বলে। সো সেটা আমরা দেখব। তার আগে এখানে যে জিনিসটা বলছে যে হচ্ছে বিভিন্ন জিনোটাইপ দিয়ে দিছে, হ্যাঁ? তো দেখো, আমাদের A ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে LA এবং হচ্ছে B এর ক্ষেত্রে আমাদের জিনোটাইপ হচ্ছে LB, এবং LB যদি হচ্ছে বিশুদ্ধ, আর শঙ্করের ক্ষেত্রে হচ্ছে LAA0 আর হচ্ছে LBL0। এভাবে হচ্ছে আমার AB যেটা, সেটার ক্ষেত্রে আমরা বিশুদ্ধের কোনো পাবো না, আমরা বিশুদ্ধের ক্ষেত্রে কোনো জিনোটাইপ পাবো না, বাট ওর ক্ষেত্রে আমরা জিনোটাইপ পাবো, হ্যাঁ? সো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন জিনোটাইপ পাবো বিভিন্ন ইয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো ধরো আমি এবার তোমাকে একটা জিনিস দেখলাম, যেটা একটু আগে যেটা বললাম, ধরো আমি হচ্ছে পিতার ক্ষেত্রে ব্লাড গ্রুপ হচ্ছে A এবং মাতার ক্ষেত্রে ব্লাড গ্রুপ হচ্ছে কি আমার B। সো এক্ষেত্রে ব্লাড গ্রুপটা পাবো। সো দেখো, পিতার যেহেতু A, তার মানে এখানে আমরা কি পাবো? বিশুদ্ধ A পাবো, এবং মাতার ক্ষেত্রে আমরা কি পাবো? বিশুদ্ধ বি পাবো, ঠিক আছে? মাথার ক্ষেত্রে আমরা কি পাবো? বিশুদ্ধ বি পাবো। দেন এদের থেকে আমরা কি নিব? এদের থেকে হচ্ছে আমরা গ্যামেট নিব। এদের থেকে আমরা কি নিব? এদের থেকে হচ্ছে আমরা গ্যামেট নিব। সো এখানে আমরা গ্যামেট কি পাবো? এখানে আমরা একটা গ্যামেট পাবো হচ্ছে এল এ, আর একটা আমরা গ্যামেট পাবো কি? এখানে এল বি পাবো। এখানে দুইটা এল এ গ্যামেট পাবো, আর এখানে কি পাবো? আমরা দুইটা এল বি গ্যামেট পাবো। সো এদের মধ্যে যখন আমি সংকরায়ন ঘটাবো, হ্যাঁ, দেখো এদের মধ্যে আমি যখন সংকরায়ন ঘটাবো তখন আমি কি পাবো? তখন আমি সবগুলাই পাবো হচ্ছে, অর্থাৎ আমি দেখতে পারতেছি এখানে আমি সবগুলা কি পাবো? এখানে আমি সব ক্ষেত্রে আমি পাবো হচ্ছে শঙ্কর AB, আমি শঙ্কর AB পজিটিভ পাবো। তার মানে মাতা এবং পিতা, এদের ব্লাড গ্রুপ যদি হয় A এবং পিতার ব্লাড গ্রুপ, সরি, মাতার ব্লাড গ্রুপ যদি হয় B এবং পিতার ব্লাড গ্রুপ যদি হয় A, সেখান থেকে আমরা F1 জনুতে বা হচ্ছে যেই শঙ্কর যে জিনিসটা পাবো বা হচ্ছে যেই সন্তান আসবে তার ব্লাড গ্রুপ হবে হচ্ছে আমাদের AB, ঠিক আছে? F1 জনুতে আমরা AB ব্লাড গ্রুপ পাবো। আচ্ছা, দেন আমাদের হচ্ছে এবার আমরা আরএইচ ফ্যাক্টর সম্পর্কে একটু জানবো, হ্যাঁ? সো আমরা অলরেডি বলে ফেলছি যে আরএইচ ফ্যাক্টর হচ্ছে মেইনলি আমাদের ব্লাড গ্রুপ কি পজিটিভ নাকি নেগেটিভ, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে করা হয়। অর্থাৎ আমাদের আরএইচ ফ্যাক্টর যদি পজিটিভ হয় তাহলে আমাদের ব্লাড গ্রুপ হবে হচ্ছে এ পজিটিভ, বি পজিটিভ, তারপর হচ্ছে ও পজিটিভ, এরকম। আর আমাদের আরএইচ যদি নেগেটিভ হয় ফ্যাক্টরটা, তখন আমরা সেটা হবে হচ্ছে এ নেগেটিভ অথবা বি নেগেটিভ, এরকম। সো দেখো, আরএইচ ফ্যাক্টরটা কই থেকে আসে? আমাদের বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার, তারা হচ্ছে রেসাস বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করিয়ে খরগোশের রক্তরশ্মি কি দেখতে পারে? খরগোশের রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদন করতে সক্ষম। সো এই রেসাস বানর থেকেই বেসিক্যালি হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টরটা আসে। রেসাস বানর থেকে কি আসছে? এই দেখো, রেসাসের এবং মানুষের লোহিত রক্তকণিকা ঝিল্লিতে রেসাস বানরের লোহিত রক্তকণিকা ঝিল্লির মতো এক প্রকার অ্যান্টিজেন রয়েছে। রেসাস বানরের নাম অনুসারে এই অ্যান্টিজেনকে কি বলা হয়? আরএইচ অ্যান্টিজেন বলা হয়। সো আরএইচ অ্যান্টিজেনটা কই থেকে আসছে? আমাদের রেসাস বানর থেকে আসছে। কই থেকে আসছে? রেসাস বানর থেকে আসছে। এখন এই আরএইচ অ্যান্টিজেনের জন্য আমাদের টোটাল 6টা ফ্যাক্টর আছে, হ্যাঁ? এর মধ্যে আমাদের 3টা হচ্ছে প্রকট আর 3টা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন। টোটাল 6টা অ্যান্টিজেন আছে। এর মধ্যে 3টা হচ্ছে প্রকট এবং 3টা হচ্ছে প্রচ্ছন্ন। সো দেখো, আমার আরএইচ ফ্যাক্টরের জন্য 6টা অ্যান্টিজেন কারা কারা? এই যে বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের সি, ছোট হাতের ডি এবং ছোট হাতের ই। সো প্রকট 3টা হচ্ছে আমার, বড় হাতের 3টা হচ্ছে প্রকট, আর ছোট হাতের 3টা যেটা তারা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন অ্যান্টিজেন, ঠিক আছে?
তো এবার যদি আমি একটু সামনে আগাই, তার মানে দেখো, তার মানে যার ক্ষেত্রে হচ্ছে RH পজিটিভ, যার ক্ষেত্রে হচ্ছে RH পজিটিভ, তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে ৬ টা অ্যান্টিজেনই উপস্থিত। তার ক্ষেত্রে কি এই ৬ টা অ্যান্টিজেনই উপস্থিত। আর যার ক্ষেত্রে RH নেগেটিভ, তার ক্ষেত্রে কি নেই? তার ক্ষেত্রে হচ্ছে কোনো অ্যান্টিজেন উপস্থিত নেই। তার ক্ষেত্রে কি নেই? কোনো অ্যান্টিজেন উপস্থিত নেই। সো এখানে হচ্ছে একটা চার্ট দিয়ে দিছে, যে চার্টের মাধ্যমে বলছে যে কোন ব্লাড গ্রুপের ব্যক্তি কাকে, কাকে হচ্ছে ব্লাড দিতে পারবে এবং কার, কার থেকে হচ্ছে ব্লাড গ্রহণ করতে পারবে। সো দেখো, এ ব্লাড গ্রুপ যেটা এ পজিটিভ, তো সে হচ্ছে এ পজিটিভ এবং এবি পজিটিভ এদেরকে হচ্ছে দান করতে পারবে। আর হচ্ছে এ পজিটিভ এবং ও পজিটিভ এবং এ নেগেটিভ এবং ও নেগেটিভ এদের থেকে হচ্ছে ব্লাড গ্রুপটা গ্রহণ করতে পারবে। আচ্ছা, সো এই কাদের থেকে তুমি ব্লাড গ্রুপ নিতে পারবে এবং নিতে পারবা না, এটা হচ্ছে মেইনলি এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিঅ্যাকশন, এটার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমরা কার, কার থেকে ব্লাড গ্রুপ নিতে পারবো এবং কার, কার থেকে আমরা কোনো ব্লাড গ্রুপ নিতে পারবো না। সো এটা যদি তোমাদেরকে আমি ছোট্ট করে একটু বলি, ধরো এই যে আমি এই যে এখান থেকে বলি, হ্যাঁ, যেখানে বি ব্লাড গ্রুপের এখানে একটা কথা বলছে যে দেখো, বি ব্লাড গ্রুপের রক্তের অ্যান্টিবডি হচ্ছে এ। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডিটা কি? বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডিটা হচ্ছে এ। সো এই অ্যান্টিবডি যেটা, সেটা কি করতে পারে? আচ্ছা, এই অ্যান্টিবডি যেটা, সেটা হচ্ছে আমরা কি করতে পারি? এ গ্রুপের লোহিত রক্তকণিকাকে জমিয়ে দেয়। কি করে? এ গ্রুপের লোহিত রক্তকণিকাকে জমিয়ে দেয়। যার কারণে কি করতে পারবো না? যার কারণে এই বি ব্লাড গ্রুপ হচ্ছে কি করতে পারবে না? বি ব্লাড গ্রুপ হচ্ছে এই এ থেকে কি করতে পারবে না? ব্লাড নিতে পারবে না। সো বি ব্লাড গ্রুপের দাতা বি এবং এবি ব্লাড গ্রুপের বি ব্লাড গ্রুপের দাতা কি করতে পারবে? গ্রুপ বি গ্রুপকে এবং এবি ব্লাড গ্রুপকে হচ্ছে কি করতে পারবে? রক্ত দিতে পারবে এবং বি এবং ও গ্রুপ থেকে কি করতে পারবে? রক্ত নিতে পারবে। বি এবং ও থেকে কি করতে পারবে? রক্ত নিতে পারবে। এছাড়া বাকি কারোর থেকে কি করতে পারবে না? রক্ত নিতে পারবে না। সো আমি আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিঅ্যাকশনের কথাটা বলছি, সেটা যদি তোমরা একটু দেখো, ধরো যদি একজন বি ব্লাড গ্রুপের ব্যক্তি এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দেয়, কি বললাম? বি ব্লাড গ্রুপের একজন ব্যক্তি যদি এ ব্লাড গ্রুপের একজন ব্যক্তিকে রক্ত দেয়, তখন কি হবে? তার মধ্যে যেই এই বি ব্লাড গ্রুপের মধ্যে কি আছে? তোমার অ্যান্টিবডি আছে হচ্ছে এ, আর এ ব্লাড গ্রুপের মধ্যে কি আছে? তোমার অ্যান্টিবডি আছে হচ্ছে বি, আর অ্যান্টিজেন আছে হচ্ছে এ। এখন এই অ্যান্টিজেন এ এবং এই অ্যান্টিবডি এ, এই দুইটার মধ্যে কি হবে? এই দুইটার মধ্যে হচ্ছে রিঅ্যাকশন হবে। এই দুইটার মধ্যে কি ঘটবে? রিঅ্যাকশন ঘটবে। সো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইটা যদি সেম হয়ে যায়, হ্যাঁ, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইটা যদি সেম হয়ে যায়, তখন যে রিঅ্যাকশনটা হবে সেটা হচ্ছে আমার একটা অ্যাডভার্স ইফেক্ট ক্রিয়েট করবে, এবং এই অ্যাডভার্স ইফেক্ট ক্রিয়েট করার জন্য কি হবে? তখন তোমার হচ্ছে বিভিন্ন অ্যালার্জিক জিনিস সৃষ্টি হবে, বা হচ্ছে মানুষ মারা পর্যন্ত যেতে পারে মিসম্যাচ, ব্লাড গ্রুপ মিসম্যাচ হওয়ার জন্য। ঠিক আছে? সো আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যে তোমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুইটা যদি সেম হয়ে যায়, তখন অ্যান্টিবডিটা কি করে? অ্যান্টিজেনের মধ্যে রক্ত জমাট বাঁধায় ফেলে। অ্যান্টিজেনটা কি করে? অ্যান্টিজেন মানে হচ্ছে তোমার আরবিসি, আরবিসির মধ্যে কি করে? রক্ত জমাট বাঁধায় ফেলে। তুমি দেখো কেন ও নেগেটিভ বা হচ্ছে ও ব্লাড গ্রুপকে হচ্ছে তোমার সর্বজনীন দাতা বলা হয়েছে? কেন বলা হয়েছে? কারণ এখানের মধ্যে কি নেই? এখানে কোনো অ্যান্টিবডি নেই। এখানে কি নেই? কোনো অ্যান্টিবডি নেই। সরি, এখানে অ্যান্টিবডি নেই না, এখানে হচ্ছে কোনো অ্যান্টিজেন নেই। এখানে কি নেই? কোনো অ্যান্টিজেন নেই। সো দেখো, এখানে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, ও মনে করো তোমার হচ্ছে আহ, তোমার বি গ্রুপকে হচ্ছে ব্লাড দিবে। ও কি করবে? ও হচ্ছে বি গ্রুপকে হচ্ছে তোমার ব্লাড দিবে। সো দেখো, এই বি গ্রুপের যে অ্যান্টিবডি, হ্যাঁ, এ কিন্তু কোনো অ্যান্টিজেনকে আক্রমণ করতে পারতেছে না। ও কি করতে পারতেছে না? ও হচ্ছে ও এর কোনো অ্যান্টিজেনকে আক্রমণ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওর মধ্যে তো কোনো অ্যান্টিজেনই নেই। ও আক্রমণটা করবে কাকে? ঠিক আছে? সো কোনো যেহেতু অ্যান্টিজেন নেই, সো এখানে আক্রমণ করার কোনো চান্স নেই, বা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ঘটারও কোনো চান্সেস নেই। সো এজন্য ও ব্লাড গ্রুপ কি করতে পারবে? এই বি ব্লাড গ্রুপকে হচ্ছে ব্লাড দিতে পারবে। দেন আমি যদি তোমাকে বলি কেন এ বি কে হচ্ছে তোমার সার্বজনীন গ্রহীতা বলা হয়? গ্রহীতা বলার কারণ হচ্ছে দেখো, তার ক্ষেত্রে এখানে কোনো কি নেই? তার ক্ষেত্রে এখানে কোনো অ্যান্টিবডি নেই। সো অ্যান্টিবডি না থাকার কারণে ও দাতার অ্যান্টিজেনকে কি করতে পারবে না? ও দাতার অ্যান্টিজেনকে হচ্ছে কোনো আক্রমণ করতে পারবে না। ধরো ও হচ্ছে এ থেকে রক্ত নিচ্ছে, হ্যাঁ, ও হচ্ছে কি করলো? এই এ ব্লাড গ্রুপ থেকে হচ্ছে রক্ত নিল। সো দেখো, ও যদি ওর তো কোনো অ্যান্টিবডি নেই, সো কিভাবে আক্রমণটা করবে? যার অ্যান্টিবডি নেই সে আক্রমণ করতে পারে না। মেইনলি হচ্ছে আমাদের গ্রহীতা যে, গ্রহীতার অ্যান্টিবডি হচ্ছে আক্রমণটা করে থাকে। ঠিক আছে? গ্রহীতার অ্যান্টিবডি কি করে? আমাদের আক্রমণটা করে থাকে। সো দেখো, এখানে গ্রহীতার অ্যান্টিবডি নেই। সো যেহেতু অ্যান্টিবডি নেই, সো এখানে আক্রমণ করারও কোনো কি নেই? সুযোগ নেই। সো এজন্যই হচ্ছে এবি হচ্ছে আমাদের একটা সার্বজনীন গ্রহীতা, আর ও হচ্ছে আমাদের একটা সার্বজনীন দাতা। সো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে তোমরা কি করতে পারবা? কে কাকে হচ্ছে ব্লাড দিতে পারবে, এই জিনিসগুলো হচ্ছে তোমরা বের করতে পারবা। যদি তুমি দেখো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি আলাদা, সো কোনো সমস্যা নাই, ব্লাড দিতে পারবা। আর তুমি দেখো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি সেম হয়ে গেছে, তখন সেখানে কি নেই? সেখানে হচ্ছে ব্লাড দেওয়ার কোনো সুযোগ নেই।
এবার হচ্ছে আমাদের রক্ত সঞ্চালনে কিছু জটিলতা দেখা যায়, হ্যাঁ? সো প্রথম যে জটিলতা যেটা আমি একটু আগে বললাম যে ধরো যে RH নেগেটিভ ব্যক্তির ক্ষেত্রে রক্তে যদি RH পজিটিভ রক্ত দেওয়া হয় তো প্রথমবার গ্রহীতার রক্তে কি হবে না, প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না, কিন্তু পরবর্তীতে যখন আবার সেম কাজটা করবে তখন এই যে তার এখানে যে একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হয়েছে, এই অ্যান্টি RH ফ্যাক্টরের জন্য দ্বিতীয়বার যখন সে ব্লাড দেবে তখন তার হচ্ছে আরবিসিতে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাবে, এবং রক্ত জমাট বাঁধার পরে কি হবে, একটা সময় হচ্ছে গ্রহীতা আর রক্ত গ্রহণ করতে পারবে না এবং অনেক সময় সে মারাও যেতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে আমার গর্ভধারণজনিত একটা জটিলতা। আচ্ছা, এই গর্ভধারণজনিত জটিলতা যেটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। এই গর্ভধারণ জটিলতা তোমাদের একটু বুঝাই আমি ভালো মতো। ধরো তোমার হচ্ছে প্রেগনেন্সিতে তোমার হচ্ছে মাতা, হ্যাঁ? মাতার ক্ষেত্রে তোমার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। মাতার ব্লাড গ্রুপ যখন হচ্ছে নেগেটিভ হয় তখনই হচ্ছে মেইনলি এই গর্ভধারণজনিত জটিলতাটা হয়ে থাকে। ধরো মাতার ক্ষেত্রে আরএসটা কি বললাম, মাতার ক্ষেত্রে আরএসটা হচ্ছে নেগেটিভ, এবং তোমার হচ্ছে এই একজন মাতা একজন পিতাকে বিয়ে করলো যার আরএস হচ্ছে পজিটিভ। সো যেহেতু আরএস পজিটিভ হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, সো ধরলাম তাদের ক্ষেত্রে যে সন্তানটা উৎপন্ন হচ্ছে সেই সন্তানের আরএচ হচ্ছে কি, সেই সন্তানের আরএচ হচ্ছে পজিটিভ। সো মাতার আরএচ হচ্ছে নেগেটিভ, এবং যে ভ্রূণ, এই ভ্রূণের আরএসটা কি, এই ভ্রূণের আরএসটা হচ্ছে পজিটিভ। সো এই মাতার আরএস হচ্ছে নেগেটিভ এবং ভ্রূণের আরএস হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে মেইন সমস্যাটা ঘটে। কি সমস্যাটা ঘটে? এই যে তোমার মাতার ক্ষেত্রে আরএস হচ্ছে নেগেটিভ। এখন এই আরএস নেগেটিভ হওয়ার কারণে আর ভ্রূণের আরএস পজিটিভ হওয়ার কারণে এই ভ্রূণের আরএস যে পজিটিভটা এটার জন্য আমাদের মাতৃদেহে যে গর্ভধারণজনিত অবস্থায় যে অমরা বা প্লাসেন্টা, হ্যাঁ আমরা কি জানি অমরা বা প্লাসেন্টার কাজ কি? অমরা বা প্লাসেন্টার কাজ হচ্ছে আমাদের মাতৃদেহের সাথে ভ্রূণদেহের হচ্ছে একটা সংযোগ ঘটানো। কি করে? অমরা বা প্লাসেন্টার মাধ্যমে হচ্ছে আমাদের মাতৃদেহের সাথে হচ্ছে ভ্রূণদেহের একটা সংযোগ ঘটায়। সো যেহেতু ভ্রূণের আরএচ হচ্ছে পজিটিভ, সো এই ভ্রূণের পজিটিভ আরএচ এর জন্য আমাদের একটা আর পজিটিভ আরএচ ফ্যাক্টর বা হচ্ছে একটা অ্যান্টি আরএচ ফ্যাক্টর কি হবে অ্যান্টি আরএচ ফ্যাক্টর হচ্ছে মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে কি করবে, মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে যদি এই ভ্রূণের রক্তে প্রবেশ করে, হ্যাঁ ভ্রূণের রক্তে প্রবেশ করে, তখন হচ্ছে ভ্রূণের রক্তে প্রবেশ করে আমাদের আরবিসি গুলাকে হচ্ছে ধ্বংস করে দিবে, এবং আরবিসি গুলাকে যদি ধ্বংস করে দেয় তখন তার মাধ্যমে হচ্ছে ভ্রূণেরও ধ্বংস করতে পারে অথবা আমাদের গর্ভপাত ঘটতে পারে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যদি মাতা হয় হচ্ছে আরএইচ নেগেটিভ এবং তার সন্তান যদি হয় আরএইচ পজিটিভ, তখন মাতার রক্তের মধ্যে হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি হবে, একটা অ্যান্টি আরএইচ ফ্যাক্টর বা হচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডিটা যদি অমরার মাধ্যমে তোমার ভ্রূণদেহে প্রবেশ করে বা ভ্রূণের যে সার্কুলেশনে প্রবেশ করার মাধ্যমে হচ্ছে ভ্রূণের আরবিসটাকে হচ্ছে ধ্বংস করে দিবে, অথবা ভ্রূণকে বিনষ্ট করতে পারে, অথবা কি করতে পারে, গর্ভপাতও ঘটাতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যখন প্রথম সন্তান উৎপন্ন হবে, প্রথম সন্তানের ক্ষেত্রে সাধারণত এই জটিলতাগুলো দেখা যায় না। সাধারণত যখন দ্বিতীয় সন্তান হয়, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই জটিলতাটা দেখা দেয়। মানে প্রথম সন্তান যখন হয় তখন সে সন্তানটা মোটামুটি সুস্থ এবং স্বাভাবিক হয়। তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা কি? এই যে আমি যে বললাম যখন এই যে RH পজিটিভ, RH নেগেটিভ এই ২ টা মানে RH ইমব্যালেন্স এর জন্য বা ২ টা RH ডিফারেন্স এর জন্য আমাদের যে মায়ের যে অ্যান্টিবডিটা তৈরি হইছে, এই অ্যান্টিবডিটা হচ্ছে ধীরে, ধীরে তৈরি হয়। অ্যান্টিবডিটা কিভাবে তৈরি হয়? অ্যান্টিবডিটা হচ্ছে ধীরে, ধীরে তৈরি হয়। সো ধীরে, ধীরে তৈরি হওয়ার কারণে তো দেখা যায় যে হচ্ছে ১ম বার যখন ডেলিভারি হয় তখন কোনো সমস্যা হয় না। তখন বাচ্চাটা হচ্ছে স্বাভাবিক হয়। বাট 2nd টাইম যখন বাচ্চা হচ্ছে আবার কনসিভ করা হয় এবং 2nd টাইম বাচ্চার যদি RH পজিটিভ থাকে, তখন সেই বাচ্চার ক্ষেত্রে এই ধরনের জটিলতাগুলো দেখা দেয়, এবং এই ধরনের জটিলতার মধ্যে সবচেয়ে যেই আ ইম্পোর্টেন্ট বা সেটা হচ্ছে আমাদের অনেক সময় প্রচন্ড রক্তাল্পতা। এই যে আমি বললাম যে আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে। আরবিসি ধ্বংস হওয়ার কারণে প্রচন্ড রক্তাল্পতা দেখা দেয় এবং জন্মের পর অনেক সময় কি দেখা যায়? জন্ডিস দেখা যায়। এবং এই যে জটিলতা বা এই যে রোগটা সেটাকে বলা হয় হচ্ছে আমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই রোগটাকে কি বলা হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। দেখো, এরিথ্রোব্লাস্টোসিস মানে হচ্ছে এরিথ্রোব্লাস্ট। আরবিসির ম্যাচুর যে অবস্থা সেটাকে ইম্যাচুর যে অবস্থা সেটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। আর ফিটালিস মানে হচ্ছে আমাদের ফিটাস। সো এই আরবিসি ইম্যাচুর হয়ে আরবিসি গুলো হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে হচ্ছে রক্তাল্পতা হয়, এবং কার মধ্যে হয়? এটা হচ্ছে আমার ফিটাসের মধ্যে হয়। এইজন্য এই রোগটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সো আমি কথাটা আবার রিভিউ করতেছি কারণ জিনিসটা একটু জটিল। সো জিনিসটা ভালো মতো বুঝতে হবে। ধরো তোমার হচ্ছে মাতা, হ্যাঁ? মাতার হচ্ছে তোমার RH নেগেটিভ আর ভ্রূণের ক্ষেত্রে হচ্ছে আমার RH পজিটিভ। যার কারণে মাতার রক্তের মধ্যে একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে বা হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি হবে, এবং এই অ্যান্টিবডিটা হচ্ছে
প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তৃতীয় সন্তানের ক্ষেত্রে কি দেখা যাবে, এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা বা হচ্ছে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি যেটা, সেটা কি করবে, সেটা হচ্ছে অম্লার মাধ্যমে ভ্রূণদেহে প্রবেশ করবে। সেটা কি করবে, অম্লার মাধ্যমে ভ্রূণদেহে প্রবেশ করবে এবং ভ্রূণদেহে প্রবেশ করে কি করবে, ভ্রূণদেহের তোমার হচ্ছে আরবিসি কে ধ্বংস করে দিবে এবং গর্ভপাতও ঘটাইতে পারে, অথবা যদি তোমার গর্ভপাত নাও ঘটায়, তোমার হচ্ছে আরবিসিটাকে ধ্বংস করে যখন শিশু হচ্ছে জীবিত অবস্থায় হচ্ছে ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার পর সেই শিশুর হচ্ছে প্রচুর রক্তাল্পতা দেখা দিবে এবং জন্মের পরপরই হচ্ছে জন্ডিস হবে। সো এই যে রোগটা, সেটাকে বলা হবে হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই রোগটা যদি হয়, তাহলে কি এই রোগটা থেকে বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, বাঁচার অবশ্যই একটা উপায় আছে। সেই জটিলতা থেকে বাঁচার উপায়টা হচ্ছে, যখন আমরা প্রথম সন্তান ডেলিভারি করব, যখন এরকম সিচুয়েশনে প্রথম সন্তানের ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার ঠিক ৭২ ঘন্টার মধ্যে হচ্ছে একটা ইনজেকশন দিতে হবে। কি করতে হবে? ঠিক ৭২ ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দিতে হবে। এই ইনজেকশনটা হচ্ছে আমার এনটিডি ইনজেকশন। এই এনটিডি ইনজেকশন যদি আমি মায়ের শরীরে ইনজেক্ট করাই বা হচ্ছে পুশ করাই, তখন কি হবে, এই মায়ের শরীরে যে আমার অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে তৈরি হচ্ছে, সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে আস্তে আস্তে কি হয়ে যাবে, ইনহিবিট হয়ে যাবে বা হচ্ছে সেটা আস্তে আস্তে হচ্ছে সেটা কার্যকারিতা হচ্ছে লোপ পাবে। সো লোপ পাওয়ার কারণে পরবর্তীতে যখন আবার কনসিভ করবে বা হচ্ছে আবার গর্ভধারণ করবে, তখন সেই সমস্যাটা আর হবে না। তখন এই অ্যান্টিবডিটা হচ্ছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং বা হচ্ছে কার্যকারিতা লোপ পাওয়ার কারণে কি হবে না, পরবর্তীতে বা নির্বিঘ্নে সন্তান জন্মদান করতে পারবে। সো এটাই হচ্ছে তোমার এই বেসিক্যালি আমার গর্ভধারণজনিত যে জটিলতাটা, এবং এটা হচ্ছে তোমার এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় আসতে পারে। সো তোমরা অবশ্যই এই টপিকটা এখান থেকে পড়বা। দেন এখানে বলছে যে ব্লাড গ্রুপ নির্ণয় কিছু প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা কি, আমরা জানি যে যখন আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করব, ব্লাড গ্রুপ নির্ণয় করার মাধ্যমে হচ্ছে আমাদের ধরো এই যে এবিও অ্যান্টিজেন দেহের টিস্যুতে হচ্ছে ব্যাপক বিস্তৃত, তাই হচ্ছে বৃক্ক প্রভৃতি অঙ্গ প্রতিস্থাপনের আগে কি করতে হবে, দাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ সঠিকভাবে চেক করে নিতে হবে। কারণ যদি দাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপের মধ্যে যদি মিসম্যাচ হয়, তখন কি হবে, তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, সেখান থেকে হচ্ছে কি হতে পারে, তোমার হচ্ছে একটা মারাত্মক সিচুয়েশন সৃষ্টি হতে পারে। এছাড়া হচ্ছে আমাদের এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটাও হচ্ছে কি হতে পারে, এটা হচ্ছে আমাদের দেখা দিতে পারে। এজন্য কি করা হয়, অনেক সময় বিয়ের আগে হচ্ছে মাতা এবং পিতা কি করা হয়, ব্লাড গ্রুপ চেক করে নেওয়া হয়, দেখে নেওয়া হয়। হ্যাঁ, সো আরেকটা হচ্ছে আমাদের দোষ বা অপরাধী শনাক্তকরণ করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের জাতিতত্ত্ব এবং নৃতত্ত্ব ইত্যাদি বিভিন্ন, বা হচ্ছে আমাদের পিতৃত্ব বা প্যাটার্নিটি টেস্ট ইত্যাদি আমরা এই ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে কি করতে পারি, বের করতে পারি। সো এটার মাধ্যমে হচ্ছে আজকে আমাদের যে দুইটা টপিক ছিল, যে একটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং, এই দুইটা টপিক হচ্ছে শেষ হয়ে গিয়েছে। দেন নেক্সট ক্লাস হচ্ছে আমরা অন্য একটা টপিকে ক্লাস করব। সো যারা ক্লাসগুলো করছো, জানাবা যে ক্লাসগুলো তোমাদের উপকৃত হচ্ছ কিনা, তোমরা ক্লাসগুলো থেকে বেনিফিশিয়াল হচ্ছ কিনা, সেটা আমাদেরকে জানাবা অবশ্যই কমেন্ট করে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবা। আর সবাইকে থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।